আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রাইম ইংলিশ। আজকে আমরা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজি অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে বিগত সালের প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করব এবং আজকে আমাদের সেকেন্ড ক্লাসে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৪ স্কুল পর্যায়ের প্রশ্নের আমরা ব্যাখ্যা সহ সমাধান করব এবং এই পরীক্ষাটি হয়েছিল ১৫ই মার্চ ২০২৪। তো আমরা প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, প্রথম প্রশ্নটি ছিল পাস আউট। তো এই পাস আউট শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে আমাদের অপশনগুলো দেয়া আছে ডাই, ফেইন্ট, ডিসঅ্যাপিয়ার এবং ক্রস। তো আমরা যদি একটু ব্যাখ্যা দেখি, ব্যাখ্যা বলা আছে যেমন পাস আউট, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এখন এর ইংলিশ মিনিংটা হচ্ছে যে বিকাম আনকনশাস অথবা ফ্লেক আউট, মানে অজ্ঞান হয়ে যাওয়া বা জ্ঞান হারানো। ওকে, তো এখন আমরা যদি অপশনগুলো দেখি, অপশনগুলোর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ডাই, প্রাণ হারানো বা মারা যাওয়া। এই ফেইন্ট মানে মূর্ছাপ্রবণ বা দুর্বল বা পরিশ্রান্ত। এবং ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হওয়া, দৃষ্টির বাইরে চলে যাওয়া। ক্রস পার হওয়া বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া। তাহলে আমরা যদি দেখি পাস আউট, বিকাম আনকনশাস, অসচেতন হয়ে যাওয়া, অবচেতন হয়ে যাওয়া, জ্ঞান হারানো। তাহলে সেক্ষেত্রে ফেইন্ট ভার্বটি যেটা ছিল মূর্ছাপ্রবণ মানে জ্ঞান হারানো, পরিশ্রান্ত, দুর্বল, তাইলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোন? ফেইন্ট। এরপরে আমাদের সেকেন্ড যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড প্রশ্নটিতে দেয়া আছে যে দ্য পুলিশ ইজ লুকিং, এরপরে খালি ঘর দেওয়া দ্য মাদার। এখন আমাদের অপশনগুলোর মধ্যে ইনটু, অন এবং টু এবং অ্যাট আছে। তো এটাও হচ্ছে একটা গ্রুপ ভার্বের প্রশ্ন ছিল। যেমন লুকের সাথে লুক ইনটু সামথিং, এই লুক ইনটু সামথিং দ্বারা কি বোঝানো হয়? বোঝানো হয় টু ইনভেস্টিগেট সামথিং অথবা টু এক্সামিন দ্য ফ্যাক্টস অ্যাবাউট এ প্রবলেম অর সিচুয়েশন। তার মানে আমরা যদি বলি লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা। লুক ইনটু কি? তদন্ত করা, অনুসন্ধান করা, তদন্ত করা। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার, মানে পুলিশ এই বিষয়টা সম্পর্কে তদন্ত করছে। তাহলে সেম বাক্যটাই এখানে ছিল, দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য মাদার, এর মানে হচ্ছে ইমপ্লাইজ দ্যাট দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং অর এক্সামিনিং দ্য মাদার্স অ্যাকশন, মানে মায়ের যে কাজ বা ইনভলভমেন্ট ইন সামথিং, কোনো কিছুতে তার যুক্ত থাকা, এই বিষয়টা অনুসন্ধান বা তদন্ত করছে। সো এখানে দ্য পুলিশ ইজ লুকিংয়ের সাথে এখানে প্রিপোজিশনের ক্ষেত্রে যে ব্যবহারটা এখানে হবে ইনটু, লুক ইনটু মানে কোনো কিছু তদন্ত করা বা অনুসন্ধান করা। এবং এর পরবর্তীতে যে প্রশ্নটি ছিল, এই প্রশ্নটিও আমাদের এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজের প্রশ্ন ছিল। যেমন ম্যান অফ পার্টস, এই ম্যান অফ পার্টস দ্বারা কি বোঝানো হয়? তো এখানে অপশনগুলোর মধ্যে আমরা যদি এবার নিচে একটু ব্যাখ্যা দেখি, যে এ ম্যান অফ মেনি পার্টস অথবা এ ম্যান অফ পার্টস, এই যে ফ্রেজটি আছে, এই ফ্রেজটির মানে হলো এ ম্যান উইথ গ্রেট অ্যাবিলিটি ইন মেনি ডিফারেন্ট এরিয়াস অর ট্যালেন্টেড। তার মানে একটা মানুষ যার বিভিন্ন দিকে বিভিন্ন বিষয়ে তার দক্ষতা বা যোগ্যতা আছে, অথবা আমরা যদি বলি সহজ কথায় মেধাবী, ট্যালেন্টেড পারসন, মানে অত্যন্ত দক্ষ বা মেধাবী। তাহলে অপশনগুলোর মধ্যে আমরা বুঝতে পারতেছি যে অনেস্ট, সিনসিয়ার এবং ওর্থলেস এগুলো হবে না, সঠিক উত্তর হচ্ছে আমাদের ট্যালেন্টেড। ৪ নম্বর যে প্রশ্নটি ছিল, ৪ নম্বর প্রশ্নে ছিল সিলেক্ট দ্য সেম মিনিং, যেমন এখানে প্র্যাগমেটিক শব্দটা আছে, এই প্র্যাগমেটিক মানে বাস্তবিক, ব্যবহারিক, এই শব্দটার সাথে নিচের অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক। ওকে, সো আমরা যদি একটু দেখি যে প্র্যাগমেটিক শব্দটা দ্বারা এখানে কি বোঝানো হয়, যেমন সলভিং প্রবলেম ইন এ সেন্সিবল ওয়ে দ্যাট সুটস দ্য কন্ডিশনস দ্যাট রিয়েলি এক্সিস্ট নাও রাদার দ্যান অবিং ফিক্সড থিওরিজ, আইডিয়াস আর রুলস। তার মানে ব্যবহারিক কোনো জ্ঞান অর্জন করে বা ব্যবহার করে কোনো কিছু সমাধান করা, কোনো সমস্যার সমাধান করা, মানে প্রয়োগবাদী বা ব্যবহারবাদী বা বাস্তববাদী যাকে আমরা বলি। সো এবার অপশনগুলোর মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি, যে প্রথম যে অপশনটি ছিল, এই অপশনে ছিল ওয়েস্টফুল। ওয়েস্টফুল মানে হচ্ছে আমরা জানি অপচয়ী বা অপব্যয়ী, এবং প্রোডাক্টিভ উৎপাদনশীল বা ফলপ্রসূ বা উর্বর। এবং এরপরে লাস্ট যেটা ছিল সেটা ছিল ফুসি মানে অস্থির বা ধীরবিরে মানে খুব ব্যস্ততা। আর আমাদের যে অপশনটি সঠিক উত্তর ছিল প্র্যাকটিক্যাল মানে প্রায়োগিক বা ব্যবহারিক। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে হচ্ছে গিয়ে আমাদের প্র্যাকটিক্যাল। ওকে, ৫ নম্বর যে প্রশ্নটি ছিল, ৫ নম্বর প্রশ্নে ছিল যে অ্যান্টোনিম, তার মানে সিনোনিম, অ্যান্টোনিম এবং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে স্কুল পর্যায়ের প্রশ্ন বেশি এসেছে। তার মধ্যে প্রথম যে প্রশ্ন কি বোঝানো হয়েছে, যেমন এখানে অ্যান্টোনিমে বলা আছে যে এলাই শব্দের অর্থ হলো চুক্তিসূত্রে বা বিবাহ দ্বারা মৈত্রী সম্পর্ক স্থাপন করা, মানে সহযোগী, মিত্র, সহায়তা বা সমর্থন দানকারী ব্যক্তি। এখন আমরা যদি বলি এখানে অপশনগুলোর মধ্যে
অপশনগুলোর মধ্যে প্রথমে ছিল ফ্রেন্ড মানে বন্ধু, চাইল্ড চাইল্ড মানে বালক বালিকা শিশু নবজাতক শিশু, এবং কনজেস্টেড মানে হচ্ছে অত্যন্ত জনাকীর্ণ মানে খুব ভিড় অতিমাত্রায়, এবং এনিমি শত্রু। তার মানে এখানে বলছে এলাই শব্দের দ্বারা বোঝানো হয়েছে কি মৈত্রী সম্পর্ক মানে সহযোগী মানে মিত্র মানে বন্ধু। তাহলে এটার অ্যান্টোনিম চেয়েছে, তাহলে অ্যান্টোনিম যেহেতু চেয়েছে তাহলে সঠিক উত্তর কি হচ্ছে এনিমি। সঠিক উত্তর কি হবে এনিমি। এবং 6 নম্বর যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর প্রশ্নটি ছিল হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এটাকে অ্যাসার্টিভ করতে বলছে, এক্সক্লামেটরির বাক্যটিকে অ্যাসার্টিভ করতে হবে। এবার আমরা যদি একটু নিচে দেখি হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এই এক্সক্লামেটরি সেন্টেন্সটি এখানে একটা নিয়ম দেওয়া আছে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সটা যদি হ্যাড অথবা কুড বা ওয়ার এগুলো দ্বারা শুরু হয় তাহলে সেন্টেন্সের প্রথমে অর্থাৎ অ্যাসার্টিভ করার সময় আমাদেরকে প্রথমে বসাতে হবে আই উইশ, এরপরে আমাদের আই উইশের পরে সাবজেক্ট বসানোর পরে যে ভার্ব মানে হ্যাড কুড বা ওয়ার যেটা থাকবে সেটা বসবে, এবং এরপরে নোট অফ এক্সক্লামেশন যেটা থাকে সেটা উঠে গিয়ে শেষে ফুল স্টপ বসবে বাড়তি অংশ সব কিছু লেখার পরে। যেমনটা আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেমন এক্সক্লামেটরি সেন্টেন্সে দেওয়া আছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। সো এই বাক্যটাকে আমরা যদি অ্যাসার্টিভ করি তাহলে সেক্ষেত্রে শুরুতে বসবে আই উইশ, এরপরে আমাদের এই যে সাবজেক্ট আই বসছে, তারপরে এই যে হ্যাড হ্যাড এখানে বসছে, এরপরে বাড়তি অংশ যা ছিল সব কিছু বসার পরে শেষে ফুল স্টপ বসছে। ওকে, সো অ্যাসার্টিভ সেন্টেন্সে এই সেম বাক্যটা এখানে ছিল, তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে ক নম্বর। তার মানে এইটুকু মনে রাখলেই হবে যে প্রথমে শুরুতে বসবে হচ্ছে আই উইশ। এরপরে আমরা 7 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি 7 নম্বর প্রশ্নে দেয়া আছে যে হি গট, এরপরে আছে হিজ ইলনেস ইন 2 উইকস। এইবার আমরা যদি একটু লক্ষ্য করি এখানে অপশনগুলোর মধ্যে অন, বাই, উইথ, ওভার, এখানে মূল ভার্বটা হচ্ছে গিয়ে গেট। এখন এই গেটের পাস্ট ফর্ম হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে গট। এখন এই যে গেট ভার্বটি ব্যবহার করা হয়েছে এই গেটের সাথে আলাদা আলাদা যখন প্রিপোজিশন ব্যবহার করা হয়, যেমন গেটের সাথে অন, এই গেটের সাথে অন ব্যবহার করলে এর অর্থটা হয় টু হ্যাভ এ গুড রিলেশনশিপ বা টু ম্যানেজ টু ডিল উইথ সিচুয়েশন, তার মানে ভালো সম্পর্ক বজায় রাখা বা কোনো খারাপ পরিস্থিতি বা কোনো কিছু সিচুয়েশন কোনো স্পেশালি সাকসেসফুলি যদি আমরা কোনো কিছু সমাধান করি বা কোনো কিছুর সাথে ডিল করি আলোচনা করি ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে গেটের সাথে প্রিপোজিশন অন বসে। এবং গেট বাই এইটা একটা গ্রুপ ভার্ব, গেটের সাথে বাই যখন প্রিপোজিশন বসে তখন এর অর্থ হচ্ছে টু বি অ্যাবল টু লিভ অর ডিল উইথ এ সিচুয়েশন উইথ ডিফিকাল্টি, তার মানে ইউজুয়ালি বাই হ্যাভিং জাস্ট ইনাফ অফ সামথিং ইউ নিড সাস অ্যাজ মানি, তার মানে টু বি এইবল টু লিভ অর ডিল উইথ সিচুয়েশন উইথ ডিফিকাল্টি, তার মানে কোনো কঠিন কোনো খারাপ পরিস্থিতিতেও যদি যেমন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো কিছু মোকাবেলা করতে পারা, তো সেক্ষেত্রে হচ্ছে গেট বাই। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি গেট ওভার, এই গেট ওভারের পরে সামথিং বা সামন এটার মানে হচ্ছে টু গেট বেটার আফটার অ্যান ইলনেস, তার মানে কি অসুস্থতার পরে টু গেট বেটার আফটার অ্যান অসুস্থতার পরে ভালো অনুভব করা, অর ফিল বেটার আফটার সামথিং অর সামন হ্যাজ মেড ইউ আনহ্যাপি, তার মানে কোনো খারাপ কিছু ঘটার পরে ভালো অনুভব করা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি গেট ওভার। এবার আমরা যদি এই প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো যে আমাদের এখানে প্রশ্নে ছিল হি গট এরপরে খালি ঘর হিজ ইলনেস ইন 2 উইকস, তার মানে কি 2 সপ্তাহ পরে তার অসুস্থতা থেকে সে কি হয়েছে সুস্থ হয়েছে, তার মানে ভালো অনুভব করছে। তাইলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ মানে ওভার, গেট ওভার, তার মানে সেখান থেকে গট ওভার। এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি পরবর্তী যে প্রশ্নটা ছিল, পরবর্তী প্রশ্ন ছিল 8 নম্বর, এই প্রশ্নে ছিল মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই কুক দ্য ডিনার। এখন আমরা যদি একটু লক্ষ্য করি এখানে অপশনগুলো দেয়া আছে এবং এটার ব্যাখ্যাটা আমরা যদি একটু লক্ষ্য করি এখানে বলা আছে যে হোয়াইল দ্বারা যখন দুইটা বাক্যাংশ মানে দুইটা ক্লজ যখন যুক্ত হবে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইল শব্দটা মাঝখানে বসানো আছে, তার মানে হোয়াইলের পূর্বে একটা ক্লজ একটা অংশ আছে এবং হোয়াইলের পরে আবার আরেকটা অংশ আছে। তো হোয়াইলের পূর্বের অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমনটা আমরা এখানে মাই আঙ্কেল অ্যারাইভড, এই অ্যারাইভড হলো ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এর পরের অংশে
পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর হোয়াইল যুক্ত অংশটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে অন্য অংশটা পাস্ট ইনডিফিনিট। এখন আমাদের এই কমপ্লিট সেন্টেন্স এখানে যেহেতু পরের অংশে এখানে ব্র্যাকেট দেওয়া, তার মানে আমরা দেখতে হবে প্রথম অংশে কোন টেন্স আছে। যেমন এই বাক্যটা হচ্ছে মাই আঙ্কেল অ্যারাইভড, পাস্ট ইনডিফিনিটে, তাহলে হোয়াইলের পূর্বে যেহেতু পাস্ট ইনডিফিনিট দেওয়া, তাহলে আমাদের পরবর্তী যে অংশটা অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাইলে পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হচ্ছে আই, এরপরে ওয়াজ ওয়্যার, এরপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গিয়ে ওয়াজ কুকিং। ওকে, এরপরে আমাদের 9 নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, 9 নম্বর প্রশ্নে ছিল হি অ্যাডভাইসড মি, তারপরে আছে গিভ স্মোকিং। তো আমরা যদি দেখি এখানে মূল বাক্যটা মূলত হচ্ছে হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং। এটা কিভাবে হলো, এটা হচ্ছে কিছু ভার্ব আছে, যেমন এই ভার্বগুলো এখানে আমাদের নিচে লেখা আছে যে অ্যাডভাইস, ম্যানেজ, অ্যারেঞ্জ, তারপর ডিমান্ড, ফেইল, ডিজায়ার, প্রপোজ, সিম, ফরগেট, হোপ। এই সমস্ত ভার্বগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব ব্যবহার করতে হয় তাহলে সেক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। ইনফিনিটিভ ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ওই ভার্বটার পূর্বে টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এখন সেক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি হি অ্যাডভাইসড মি, তাহলে অ্যাডভাইসডের পরে মি হচ্ছে এখানে অবজেক্ট। এবার সে আমাকে উপদেশ দিয়েছিল, অ্যাডভাইস করছিল কি করতে, স্মোকিং, ধূমপান ছেড়ে দিতে, ধূমপান ছাড়তে। তার মানে এছাড়াও আমরা যদি জানি বাংলা ক্রিয়া শেষে তে যুক্ত হয়, তাহলে তে যুক্ত হলেও সেক্ষেত্রে আমরা টু প্লাস ভার্ব ব্যবহার করি। যেমন আমরা যদি বলি টু গো, এই টু গো মানে হচ্ছে আমাদেরকে বলতে হবে যেতে। ঠিক তেমনভাবে টু ইট মানে হচ্ছে খেতে। এরকম আমাদের অর্থপূর্ণ যদি আমরা দেখি তাহলে অর্থের সাথে মিল রেখে অর্থাৎ তে যুক্ত হলেও সেক্ষেত্রে আমাদের ভার্বটা এখানে টু প্লাস ভার্ব হবে। যেমন এখানে হি অ্যাডভাইসড, সে আমাকে উপদেশ দিয়েছিল মেয়ে কী করতে, স্মোকিং, ধূমপান ছেড়ে দিতে। আর গিভ আপ মানে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। তাহলে সেক্ষেত্রে টু এর পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ গিভ ব্যবহার করা হয়েছে, টু গিভ আপ স্মোকিং। এরপরে আমাদের 10 নম্বর যে প্রশ্নটা ছিল, 10 নম্বর প্রশ্নে ছিল দেয়ার ইজ ড্যাশ টি ইন দ্য কাপ। আমরা যদি একটু লক্ষ্য করি টি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এই নাউনটাকে গণনা করা যায় না। এখন এই আনকাউন্টেবল নাউন যখন বসে তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে বলা আছে আনকাউন্টেবল নাউনের সাথে লিটেল, এ লিটেল, মাস, লেস, ভেরি লিটেল, দা লিটেল এগুলো বসতে পারে, এবং ফিউ, এ ফিউ, মেনি, এনি এগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এনি এটা বাদ। আর এখানে দেয়ার ইজ ভেরি টি, তার মানে এখানে ভেরি তো বসবেই না, কারণ টি হচ্ছে গিয়ে নাউন, আর নাউনের পূর্বে হচ্ছে গিয়ে একটা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বসবে, তার মানে ভেরি অ্যাডভার্ব এটাও এখানে বসবে না। এখন যেহেতু এখানে টি আছে এবং মেনি শব্দটা আনকাউন্টেবল নাউনের সাথে বসে না, তার মানে এটাও আমাদের বাদ। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের অপশন থাকে শুধুমাত্র ক নম্বর ভেরি লিটেল। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে ভেরি লিটেল মানে খুব অল্প পরিমাণ, আনকাউন্টেবল নাউনকে বর্ণনা করা বা ডিটারমাইন করার জন্য বসে। যেমন পুরো বাক্যটা হচ্ছে দেয়ার ইজ ভেরি লিটেল টি ইন দ্য কাপ, তার মানে 11 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বলা আছে যে দ্য ওল্ড লেডি ক্যান নট হেল্প। এরপরে আমাদের খালি ঘর দেওয়া আছে, তার মানে এখানে অপশনগুলোর মধ্যে আমাদের একটা ভার্বকে চুজ করতে হবে। তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি বলা আছে ক্যান নট হেল্প এবং ক্যান নট বাট, এই দুইটা শব্দের খুবই চমৎকার একটা ব্যবহার, তা হচ্ছে না করে না পারা, অর্থাৎ কোনো একটা জিনিস না করে পারা যায় না এরকম। যেমন আমি যদি বলি যে আই ক্যান নট রান এ সিঙ্গেল ডে উইদাউট মাই মোবাইল ফোন, তার মানে আমি আমার মোবাইল ফোন ছাড়া একটা দিনও কাটাতে পারি না। ঠিক তেমনভাবে ক্যান নট বাটের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে ক্যান নট বাটের পরে আমি যদি বলি ভার্ব হচ্ছে ভার্বের বেস ফর্ম। আর ক্যান নট হেল্প যদি ব্যবহার করি সেম অর্থ, তাহলে ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে হবে আইএনজি। তাহলে মূল বাক্যটা হচ্ছে দ্য ওল্ড লেডি ক্যান নট হেল্প হ্যাভিং এ কাপ অফ টি, তার মানে বৃদ্ধ মহিলাটি চা না খেয়ে পারে না, চা না খেয়ে পারে না। তাহলে এই যে ক্যান নট হেল্পের পরে যেই ভার্বটাই বসবে তার সাথে হবে আইএনজি। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে শুধুমাত্র সঠিক উত্তর হচ্ছে এই যে হ্যাভিং, আর কোনো ভার্বটার সাথে এখানে আইএনজি ব্যবহার করা হয়নি।
এরপরে আমাদের 12 নম্বর যে প্রশ্নটা ছিল, 12 নম্বর প্রশ্ন হচ্ছে এ ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই ড্যাশ ইজ কান্ট্রি। তো আমরা জানি ডাইয়ের অনেকগুলো ব্যবহার আছে, তবে ভালো কাজের জন্য বা দেশের জন্য যদি কেউ মারা যায় তাহলে সেক্ষেত্রে ডাইয়ের সাথে প্রিপোজিশন ফর বসে, তাহলে এখানে হি ডাইড ফর হিজ কান্ট্রি, যেমনটা তাহলে এ ট্রু প্যাট্রিয়ট একজন সত্যিকারের দেশপ্রেমিক ক্যান ডাই মারা যেতে পারে ফর হিজ কান্ট্রি তার দেশের জন্য মারা যেতে পারে। 13 নম্বর যে প্রশ্নটা ছিল, 13 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড। এই বাক্যটাকে অ্যাক্টিভ করতে বলছে। সো এবার আমরা অপশনগুলো দেখার পরে আমরা যদি একটু ব্যাখ্যা দেখি, যেমন হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, এই বাক্যটার অর্থ হচ্ছে এরকম, মানে ভাগ্যের লিখন না যায় খণ্ডন, তার মানে যা ভাগ্যে লেখা আছে তা মুছে ফেলা যায় না। এখন অপশনগুলোর মধ্যে মাস্ট বি ব্লট উই লট, এই অপশনটা মূলত গ্রামাটিক্যালি ভুল আছে, এটা কোনো বাক্যের স্ট্রাকচার বা কোনো টেন্সের সাথে কোনো কিছুর সাথে এটার মিল নেই। সো এই বাক্যটা অবশ্যই বাদ এখান থেকে। এরপরে আমরা যদি দেখি উই ক্যান নট ব্লট হোয়াট উই মাস্ট লট, এই বাক্যটা দ্বারা বোঝায় কি যে যা ভাগ্যে লেখা আছে তা পরিবর্তন বা মুছে ফেলা যায় না। ওকে, এর পরের প্রশ্নটার অপশনটা যদি আমরা একটু দেখি, উই মাস্ট ব্লট হোয়াট উই ক্যান নট লট, এর অর্থ হলো আমরা যা নির্ধারণ বা নিয়ন্ত্রণ করতে পারি না তা আমাদের পরিবর্তন করা বা মুছে ফেলা উচিত। তার মানে এই বাক্যটা কিন্তু মূলত উপরে আমাদের যে প্রশ্ন ছিল তার সাথে সামঞ্জস্যপূর্ণ না, তার মানে এখানে আমাদের অপশনের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এবং এর পরবর্তী যে বাক্যটি দেয়া আছে লাস্ট, উই মাস্ট বি ব্লটেড হোয়াট উই ক্যান নট লট, এটাও গ্রামাটিক্যালি ভুল আছে, কারণ উই মাস্ট তার মানে উই এখানে অ্যাক্টিভ সাবজেক্ট, এরপরে ব্লটেড তার মানে এটাও গ্রামাটিক্যালি ভুল আছে, এটাও প্যাসিভ করা আছে, করতে বলছে আমাদের অ্যাক্টিভ। তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর শুধুমাত্র খ নম্বর। তাহলে আমাদের এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এটা শুধুমাত্র অ্যাক্টিভ প্যাসিভের নিয়ম না, এখানে অর্থটাও গুরুত্বপূর্ণ। 14 নম্বর প্রশ্নটা ছিল আমাদের, এই প্রশ্নে ছিল এটা একটা ফ্রেজ লিঙ্গুয়া ফ্রান্সা, এটার দ্বারা কি বোঝানো হয়। তো আমরা দেখতে পাচ্ছি অপশনগুলো কমন ল্যাঙ্গুয়েজ, মেইডেন স্পিচ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং মাদার টাং। তো আমরা যদি একটু দেখি লিঙ্গুয়া ফ্রান্সা, এটার মানে হচ্ছে এ কমন ল্যাঙ্গুয়েজ, একটা নির্দিষ্ট মানে একটা সাধারণ একটা ভাষা, কনসিস্টিং অফ ইতালিয়ান মিক্সড উইথ ফ্রেঞ্চ, স্প্যানিশ, গ্রিক অ্যান্ড অ্যারাবিক দ্যাট ওয়াজ ফর্মালি স্পোর্টস, অথবা এনি অফ ভেরিয়াস ল্যাঙ্গুয়েজেস ইউজড অ্যাজ কমন অর কমার্শিয়াল টাংস অ্যামং পিপল অফ ডাইভার্স স্পিচ। তার মানে বহু ভাষাভাষী অঞ্চলে যেই ভাষা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, তার মানে এমন ভাষা যেই ভাষাটা সচরাচর সব জায়গায় বেশিরভাগ দেশের মানুষ এটা ব্যবহার করে। সো এই লিঙ্গুয়া ফ্রান্সা বলা হয়, আমরা জানি যে ইংরেজি হচ্ছে এরকম ভাষা, তাহলে লিঙ্গুয়া ফ্রান্সা দ্বারা এখানে মূলত বোঝানো হয় হচ্ছে গিয়ে কমন একটা ল্যাঙ্গুয়েজ, মানে যেমনটা হচ্ছে ইংলিশ এরকম একটা কমন ল্যাঙ্গুয়েজ লিঙ্গুয়া ফ্রান্সার ক্ষেত্রে। এরপর আমাদের 15 নম্বর যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নে আসছিল যে দ্য ওয়ার্ক ইজ টু বি, এরপরে মূল ভার্বের ফর্মটা এখানে জানতে চেয়েছে, এরপরে ইমিডিয়েটলি তো অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে। এখানে আমরা যদি দেখি এই প্রশ্নটা খুব সহজেই সমাধান করা যাবে, তা হচ্ছে সাধারণত এই যে টু বি আমরা যদি বলি সেটা হচ্ছে এই যে বি, তারপরে হচ্ছে বিন, এরপরে বিং, বি বিন বিং, তারপরে হচ্ছে টু বি, এদের পরবর্তীতে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তী এই ভার্বটা আমরা ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। সো আমরা যদি বাক্যটা একটু লক্ষ্য করি, দ্য ওয়ার্ক ইজ টু বি, তাহলে টু বির পরে ভার্বের যেহেতু পাস্ট পার্টিসিপল হবে, সো অপশনগুলোর মধ্যে শুধুমাত্র এই এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম শুধুমাত্র ডান একটাই ছিল, বাকি অপশনগুলো এখানে ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হলো পাস্ট ফর্ম, আর ডুইং হলো ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। তাহলে আশা করি এখানে আমাদের এই বাকি অপশন সবগুলোই ভুল আছে। এরপরে আমাদের 16 নম্বর যে প্রশ্নটি দেয়া আছে, 16 নম্বর প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ওয়ার্ড গ্যারুলাস মিনস, এই গ্যারুলাস শব্দটা দ্বারা কি বোঝানো হয়। এটা খুব চমৎকার একটা শব্দ। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভিং দ্য হ্যাবিট অফ টকিং এ লট, মানে খুব বেশি কথা বলার অভ্যাস, বিশেষ করে স্পেশালি অ্যাবাউট আনইম্পর্টেন্ট থিংস, মানে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড়াও যদি মানে কথা বলা হয়, টকিং টু মাচ মানে অতিরিক্ত বেশি কথা বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই অভ্যাসটাকে আমরা বলি মানে হচ্ছে বাচাল বা বাক্য বাগিস। সো এই গ্যারুলাস শব্দটার দ্বারাও কি বোঝায়, গ্যারুলাস শব্দটা দ্বারা হচ্ছে টকিং টু মাচ, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ, টকিং টু মাচ। 17 নম্বর যে প্রশ্নটা ছিল, 17 নম্বর প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু করার আগে ভালো করে ভেবে নাও। তাহলে মূলত এটাকে ইংলিশ এর প্রবাদটা কোনটা,
যেমন আমরা সবাই জানি যে লুক বিফোর ইউ লিভ, এইরকম একটা প্রবাদ বাক্য আছে। এটার মানে হচ্ছে ইউ শুড নট অ্যাক্ট উইদাউট ফার্স্ট কনসিডারিং দ্য পসিবল কনসিকুয়েন্সেস অর ডেঞ্জার্স। তার মানে তোমার এমন কাজ বা এমন কিছু করা উচিত না কোনো কিছু বিবেচনা করার ছাড়াই, অর্থাৎ এর ফলাফল বা ডেঞ্জার্স মানে বিপদ, কোনো কিছু ফলাফল কি হবে সেটা না ভেবেই কোনো কিছু সিদ্ধান্ত বা কাজ করা, কোনো কিছু নেওয়া উচিত না। তাহলে সেক্ষেত্রে মানে আমরা বুঝতে পারতেছি যে লুক বিফোর ইউ লিভ মানে হচ্ছে ভাবিয়া করিও কাজ, তার মানে করিয়া ভাবিও না। সো এই যে কিছু করার আগে ভালো করে ভেবে নাও, সো এটা হচ্ছে একটা প্রবাদ বাক্যের সাথে মিল আছে, মানে লুক বিফোর ইউ লিভ। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর। এরপরে আমাদের 18 নম্বর যে প্রশ্নটা ছিল, 18 নম্বর প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট পার্ট অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড ফাদারলি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটার মধ্যে বলা আছে যে ফাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে ওই শব্দটা অ্যাডজেক্টিভ হয়। আর একটা বিষয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে যদি কখনো এলওয়াই যুক্ত হয়, তার মানে অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেই শব্দটা হবে অ্যাডভার্ব। এখন আমরা যদি অপশনগুলোর মধ্যে একটু লক্ষ্য করি আর প্রশ্নের মধ্যে যদি দেখি, এখানে ফাদার, এই যে ফাদার শব্দটার সাথে যে এলওয়াই যুক্ত করা হয়েছে, ফাদার এরপরে এলওয়াই, এখানে ফাদার শব্দটা হচ্ছে গিয়ে আমাদের নাউন, যেহেতু নাউন এরপরে এলওয়াই, তার মানে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে ওই শব্দটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ফাদারলি শব্দটা এখানে আমাদের অ্যাডজেক্টিভ হবে উত্তর। নাম্বার 19, আমাদের এবার 19 নম্বর প্রশ্নে আমরা চলে আসছি। 19 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ইয়োর ক্লক হ্যাজ রান। এই যে রান শব্দটা, এটাও একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের ব্যবহার। যেমনটা আমরা এখানে ব্যাখ্যায় দেখতে পাচ্ছি যে বলা আছে রান ডাউন। এই রান ডাউন একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এটার মানে হচ্ছে যে এটা মূলত কোনো যন্ত্রপাতি বা মেশিন বা এগুলোর ক্ষেত্রে, যানবাহনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন স্টপ ফাংশনিং ডিউ টু লজিং পাওয়ার, তার মানে কোনো ক্ষমতা পাওয়ার শেষ হয়ে গেলে, মানে যদি কোনো কিছু কাজ করা বন্ধ করে দেয়, তার মানে যন্ত্রপাতির ক্ষেত্রে বিকল হয়ে যাওয়া, মানে কোনো কিছুর সামর্থ্য হারিয়ে ফেলা। তাহলে যেমন এখানে বলছি ইয়োর ক্লক হ্যাজ রান ডাউন, এই রানের সাথে যদি আমরা ডাউন ব্যবহার করি তাহলে কি বোঝায় যে ইয়োর ক্লক মানে তোমার ঘড়িটা নষ্ট হয়ে গেছে, মানে তোমার ঘড়িটা এখন আর চলে না। আশা করি এখানে এটা খুব সহজেই এই ফ্রেজাল ভার্বটার ক্ষেত্রে রান ডাউন এই ফ্রেজাল ভার্বটা মনে রাখতে পারলে এটা আমরা পারবো। এরপরে আমাদের পরবর্তী যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, প্রশ্নটা ছিল দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ। অ্যাপ্রুভের নাউন ফর্মটা কি? তো আমরা যদি দেখি, অ্যাপ্রুভ শব্দের অর্থ হচ্ছে সমর্থন করা, এটা একটা ভার্ব, এবং এর নাউন ফর্ম হচ্ছে অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল মানে অনুমোদন বা সমর্থন। অ্যাপ্রুভ সমর্থন করা, আর অ্যাপ্রুভাল হচ্ছে সমর্থন বা অনুমোদন। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাপ্রুভের নাউন ফর্ম অ্যাপ্রুভাল, ঘ নম্বর। এরপরে আমাদের 21 নম্বর যে প্রশ্নটি ছিল, 21 নম্বর প্রশ্নে বলা আছে যে লাইনটি কেটে দাও। তো আমরা জানি যে কোনো শব্দ বা বাক্য কেটে দেওয়া বোঝাতে পেন থ্রু ব্যবহার করা হয়। যেমন পেন থ্রু দ্য লাইন মানে শব্দটি বা লাইনটি কেটে দাও। তাইলে এখানে যে লাইন কথা বলা হয়েছে, এখানে যদি ওয়ার্ড থাকতো তাহলে শব্দটি কেটে দাও এরকম। সো লাইনটি কেটে দাও মানে পেন থ্রু ব্যবহার করা হবে। তাহলে পেন থ্রু দ্য লাইন, এখানে যদি শব্দটি কেটে দাও বলা হতো তাহলে পেন থ্রু দ্য ওয়ার্ড হইতো। তাহলে আমরা এটুকু মনে রাখলে হবে, কোনো শব্দ বা বাক্য কেটে দেওয়া বোঝাতে পেন থ্রু গ্রুপ ভার্বটা ব্যবহার করা হয়। এরপরে আমাদের 22 নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, 22 নম্বর প্রশ্ন বলা আছে যে মেট্রো রেল ইজ অন অফ দ্য, এখানে কোশ্চেনের মধ্যে বলি অন অফ দ্য, এরপরে গ্রেটেস্ট মানে সুপারলেটিভ ফর্মে আছে অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ। এখানে এটার ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখন এটাকে মূলত যদি আমাদের লক্ষ্য করি তাহলে পজিটিভ করতে বলছে। এখানে যদি বলে রাখি এই বাক্যটা মূলত সুপারলেটিভ থেকে পজিটিভে পরিবর্তন করতে হবে। এখন পজিটিভ যদি আমরা পরিবর্তন করি তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের অন অফ দ্য যুক্ত যদি কোনো বাক্য সুপারলেটিভে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অন অফ দ্য যুক্ত সুপারলেটিভ সেন্টেন্সকে পজিটিভ করার সময় আমরা শুরুতে হচ্ছে ভেরি ফিউ ব্যবহার করব। তাহলে ভেরি ফিউর পরে পজিটিভ ডিগ্রিটা দিব, প্লুরাল নাউন ব্যবহার করব, যেটা থাকবে এরপর ভার্ব, এরপরে আমরা নর্মাল নিয়ম অনুযায়ী অ্যাজ ডট ডট অ্যাজের মাঝে পজিটিভ ডিগ্রি এবং সাবজেক্টে যেটা থাকবে শুরুতে সেটাকে আবার শেষে লিখব। সো আমরা যদি একটু লক্ষ্য করি, যেমন এখানে মেট্রো রেল ইজ ভেরি, এটা তার মানে কি এখানে অপশনগুলোর মধ্যে আমাদের ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। তার মানে বাকি অপশনগুলো নো আদার হবে না, মেট্রো রেল ওইগুলো হবে না। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের খ নম্বর।
তাহলে অন অফ দ্য থাকলে এটা মনে রাখলেই হবে যে অন অফ দ্য থাকলে। আর শুধু আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে অন অফ দি, এই যে অন অফ দি যে দিয়ে যদি থাকে তাহলে সেক্ষেত্রে পজিটিভে হচ্ছে ভেরি ফিউ দিয়ে করতে হবে। আর যদি সেম জিনিস শুধু অন অফ দি না থেকে যদি শুধু দা দিয়ে থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা নো আদার ব্যবহার করে এটাকে পজিটিভ করতে পারতাম। ওকে, এরপর আমাদের 23 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি আমাদের শেষের দিকের প্রশ্নে। 23 নম্বর প্রশ্নে বলা আছে দ্য সিনোনিম অফ ফ্রাঞ্চাইজি। এই ফ্রাঞ্চাইজি শব্দটা সমার্থক শব্দ। যেমন ফ্রাঞ্চাইজি শব্দটা দ্বারা কি বোঝানো হয়? ফ্রাঞ্চাইজি শব্দটা দ্বারা বোঝানো হয় যে এ রাইট টু সেল কোম্পানিজ প্রোডাক্টস ইন এ পার্টিকুলার এরিয়া ইউজিং দ্য কোম্পানিজ নেম। তার মানে কর্তৃপক্ষ কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদত্ত বিশেষ অধিকার দেওয়া, যার মাধ্যমে সে তার নাম ব্যবহার করে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু পার্টিকুলার জিনিস সে বিক্রি করতে পারবে বা ব্যবহার করতে পারবে। তো আমরা যদি এখানে ফ্রাঞ্চাইজি শব্দটার সিনোনিম বের করতে চাই, আমরা অপশনগুলো যদি একটু লক্ষ্য করি, যেমন প্রথম অপশনে আছে চার্টার। এই চার্টার শব্দের অর্থ হচ্ছে বলছে সনদপত্র বা সরকারি সনদ বা ফরমান, এবং লাইসেন্স মানে কোনো কাজ করার অনুমতিপত্র, এবং প্রিভিলেজ মানে যে অধিকার বা সুবিধা কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণী প্রদান পদমর্যাদা বা পদাধিকারী যে পক্ষেই শুধু ভোগ্য বা বিশেষ অধিকার দেওয়া। তার মানে ফ্রাঞ্চাইজি দ্বারা যেমন বিশেষ অধিকার বোঝায়, তেমনি প্রিভিলেজ মানে অর্থও কিন্তু বিশেষ অধিকার দেওয়া, বিশেষ অধিকার দেওয়া। সো এই ফ্রাঞ্চাইজি শব্দটার সিনোনিম যদি আমাদের বলতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন অনুযায়ী প্রিভিলেজ শব্দটাকে আমরা উত্তর করব। আমাদের এর পরবর্তীতে যে 24 নম্বর আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি, 24 নম্বর প্রশ্নে বলা আছে চুজ দ্য কারেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স। তাহলে কারেক্ট স্পিচ তার মানে এখানে শি টোল্ড মি টু স্ট্যান্ড আপ, এটা ইনডিরেক্টে আছে, এটাকে আমাদেরকে ডিরেক্ট করতে হবে। সো এবার আমরা যদি এটাকে ডিরেক্ট করি, যেমন এখানে ব্যাখ্যায় বলা আছে যে ইম্পারেটিভ কোনো একটা সেন্টেন্সকে যদি আমরা ডিরেক্ট স্পিচ করতে হয়, ডিরেক্ট স্পিচ, তাহলে সেক্ষেত্রে টোল্ড, রিকোয়েস্টেড, অর্ডার, কমান্ড মানে এরকম যে ভার্বগুলো থাকবে, এই ভার্বগুলোর জায়গায় আমাদেরকে বসাতে হবে সেইড টু। তাহলে ইনডিরেক্ট স্পিচের এই যে টুটা ছিল, সেই টুটা ইনডিরেক্ট স্পিচের যে টু, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে টু আছে, এই টুটাকে উঠাই দিতে হবে, এবং টোল্ড মি থাকলে সেক্ষেত্রে সেইড টু লিখতে হবে। ওকে, এবং ইনডিরেক্ট স্পিচের টু তাইলে আমাদেরকে উঠাই দিতে হবে। এবং তাহলে আমরা যদি বাক্যটা উত্তরটা একটু দেখি, যেমন এখানে বলা আছে শি টোল্ড মি টু স্ট্যান্ড আপ, তাহলে শি সাবজেক্ট যা আছে লিখলাম, টোল্ড এই যে টোল্ডের জন্য আমরা লিখলাম সেইড টু, আর মি অবজেক্ট এখানে যা আছে মি লিখলাম, তাহলে শি সেইড টু মি। এবার এই যে টু আছে এর জন্য কমা, ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে, ব্যবহার করা হলো। এরপরে ভার্ব স্ট্যান্ড আপ যা আছে তাই এখানে ব্যবহার করা হলো স্ট্যান্ড আপ। তাহলে আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম, সঠিক উত্তর হচ্ছে আমাদের ঘ নম্বর। আর বাকি অপশনগুলোর মধ্যে বাকি অপশনগুলো তো আমাদের এই অপশনগুলোর সাথে যায় না, মানে উপরে আমাদের কোশ্চেন যেটা দেয়া আছে। এরপরে আমাদের সর্বশেষ যে প্রশ্নটি, সেই প্রশ্নটি ছিল হি সেইড দ্যাট, সে বলেছিল যে হি ড্যাশ এরপরে খালি করে দেওয়া দ্য প্রিভিয়াস ডে। তো এখানে বলা আছে যে আমাদের এখানে মূলত এটা রাইট ফর্ম অফ ভার্বের কোশ্চেন। আমরা যদি একটু ব্যাখ্যাটা দেখি তাহলে বুঝতে পারবো। বলা আছে যে দ্যাটের পূর্বের বাক্যটি, এই যে দ্যাট শব্দটা দেওয়া আছে যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্যাট আছে, এই দ্যাটের পূর্বের বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন এখানে সেইড ভার্বের পাস্ট ফর্ম আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি দ্যাটের পূর্বের বাক্যটা পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে দ্যাটের পরের অংশে আবার যদি দ্য প্রিভিয়াস ডে, উইক, মান্থ, ইয়ার, তার মানে এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডে, এই যে আমরা দেখতে পাচ্ছি দ্য প্রিভিয়াস ডে। যেহেতু আমাদের এখানে কোশ্চেনের মধ্যে দ্য প্রিভিয়াস ডে দেয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে এগুলো থাকলে পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটোর যে কোনোটাই ব্যবহার করা যাবে। তো অপশনগুলোর মধ্যে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে আমরা জানি হ্যাজ প্রেজেন্ট পারফেক্টে, তার মানে এটা ভুল। পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড হবে, তার মানে অ্যারাইভড এটাও ভুল, এবং কেইম এটাও ভুল। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে হ্যাড এবং মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম মানে কামের পাস্ট পার্টিসিপল আবার কাম, অর্থাৎ কাম, কেইম, আবার কাম। সেক্ষেত্রে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর। আশা করি আমরা এই প্রশ্নটির সঠিক উত্তর বুঝতে পেরেছি। তো আমরা মূলত 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য বিগত সকল বছরের প্রশ্নের ব্যাখ্যা সহ আমরা সমাধান করার চেষ্টা করছি। আমরা পরবর্তী সময়ে পরবর্তী ক্লাসে আমরা পরের বছরের প্রশ্নটা আবার সমাধান করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।